পম্বন ব্রিজ পেরিয়ে আজ আমরা চলেছি ধনুষকোটি ভৌতিক শহর ও রাম সেতু দেখার জন্য। আপনারা সঙ্গে থাকুন। রামেশ্বরমের সাইড সিনে প্রথমে বেরিয়ে আমরা গিয়েছিলাম গন্ধমাদন পর্বত, তারপরে গিয়েছিলাম কোথান্ডারামা টেম্পল, যেখানে বিভীষণের রাজ্যাভিষেক হয়েছিল। যে ভিডিওটা আপনারা আগেই আমার চ্যানেলে দেখেছেন, যদি না দেখে থাকেন তো আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। তো আমি লাস্ট 11 দিন ধরে কেরালা ট্যুর করছি। আমার ট্যুরের যাবতীয় ডিটেলস এবং ভিডিওস আমার এই চ্যানেলে আছে। আপনারা প্লেলিস্টে কেরালা প্লেলিস্টে আপনারা দেখতে পারেন যে সমস্ত ভিডিও কোথায় কোথায় আমরা ঘুরেছি। তো আজকে এই স্পট আমাদের প্রায় লাস্ট স্পট। এরপরে আমরা সোজা চেন্নাই যাব, চেন্নাই থেকে ট্রেন ধরে বাড়ি যাব। তো এখন আমরা চলেছি ভৌতিক শহর ধনুষকোটির পথে। তো ধনুষকোটির যে হিস্ট্রি সেটা আজ আপনাদেরকে বলবো, সঙ্গে থাকুন আপনারা। আজ আপনাদেরকে বলবো কেন ধনুষকোটিকে ভৌতিক শহর বলা হয়, বা কেনই বা এই শহরটা একটা ভৌতিক শহরে পরিণত হয়েছে। তো বিংশ শতাব্দীর গোড়ার দিকেই ধনুষকোটি একটা খুব ভালো একটা বড় শহর ছিল, যেখানে ছিল রেলওয়ে স্টেশন, ডাকঘর, চার্চ, স্কুল, হাসপাতাল, সমস্ত কিছুই ছিল। এবং এখান থেকে যে তালাই মান্নার আছে, শ্রীলঙ্কার যে তালাই মান্নার মানে সমুদ্রের ওপারে যে তালাই মান্নার আছে, তার সঙ্গে ফেরি যোগাযোগও ছিল। 1964 সালের 22-23 ডিসেম্বর নাগাদ এখানে আসে একটি ভয়াবহ ঘূর্ণিঝড়, এবং সঙ্গে সুনামিও আসে, স্টর্ম সার্জ নামে পরিচিত, যা এই শহরটাতে খুব সজোরে আঘাত করে এবং শতাধিক মানুষ মারা যায়, অর্থাৎ পুরো শহরের যাবতীয় মানুষ মারা যায়। তো সমস্ত ভবনও সেই সঙ্গে ধ্বংস হয়ে যায়। পম্বন ধনুষকোটির একটা ট্রেন লাইন ছিল, এবং ট্রেন লাইনে যে ট্রেন ছিল সেটা যাত্রী সহ ট্রেন ছিল, সেটিও সমুদ্রে ডুবে সমস্ত লোক মারা যায়, যা এই দুর্ঘটনার সবথেকে ভয়াবহ অংশ। এবং কথিত আছে সেই সমস্ত যে যারা মারা গিয়েছিলেন তাদের অতৃপ্ত আত্মা এই শহরে ঘুরে বেড়ায়। সেই জন্য রাতে এই শহরে প্রবেশ সম্পূর্ণ নিষেধ, এবং সেজন্যই এটাকে ধনুষকোটিকে ভৌতিক শহর বলা হয়। যেমন জঙ্গলের মধ্যে কোর এরিয়া থাকে যেখানে যাওয়া নিষেধ, সেরকম এই ধনুষকোটিরও কোর এরিয়া আছে যেখানে যাওয়া, ক্যাম্পিং করা বা রাত কাটানো তো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তো আপনাদেরকে এখনই দেখাবো যে ধনুষকোটির যে ভৌতিক শহরটা কেমন। চলুন যাওয়া যাক। এই দুর্ঘটনার পরেই ভারত সরকার ধনুষকোটিকে বসবাসের অনুপযোগী হিসাবে ঘোষণা করে, এবং শহরটাকে পুরোপুরিভাবেই পরিত্যক্ত হিসাবে ঘোষণা করা হয়। তাই এই শহরটাকে ভূতের শহর বলা হয়। বর্তমানে ধনুষকোটি একদম ভগ্নস্তূপ দিয়ে ভরা। শুধুমাত্র কয়েকটি পরিবার থাকে যে কুঁড়ে ঘর করে ঝুপড়ির মধ্যে বাস করে শুধুমাত্র মাছ ধরার জন্য। সেটা আপনারা দেখতে পাবেন এখনই। ভারত সরকার এটাকে সম্পূর্ণভাবে সংরক্ষিত করে রেখেছে ঐতিহাসিক এবং ধর্মীয় অঞ্চল হিসাবে, এবং নিরাপত্তার এবং পরিবেশগত কারণেও যে কোনো সময় এখানে ঝড় টড় আসে। খুবই গরম এরিয়া, নিরক্ষরেখার প্রায় পাশে, সেই জন্য একটা নির্দিষ্ট বিন্দুর পরে প্রবেশও নিষিদ্ধ। এটা যেটা দেখছেন এটা মেটালজিক্যাল ডিপার্টমেন্টের ভবন, আবহাওয়ার পূর্বাভাস বা আবহাওয়া দপ্তর এক প্রকার। এখানে এই ঝুপড়ি ঘরগুলো যে দেখতে পাচ্ছেন, কুঁড়ে ঘরগুলো, এগুলোতেই শুধুমাত্র লোকজন থাকে যারা শুধুমাত্র এই মাছ ধরার জন্য, সমুদ্র থেকে মাছ শিকারের জন্য যারা জীবন জীবিকা নির্বাহ করে, এরাই শুধুমাত্র থাকে এখানে।
এখান থেকেই শুরু হচ্ছে এই ভগ্নপ্রায় ধ্বংসাবশেষ, শহরের ধ্বংসাবশেষগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। এখানে রয়েছে চার্চের ধ্বংসাবশেষ। প্রত্যেকটা ধ্বংসাবশেষের সাথে তার নেম প্লেট লাগানো আছে যে কি ছিল এখানে। তো এখানে যে রেল স্টেশনটার কথা বলা হয়েছিল, সেই রেল স্টেশনটা পুরোটাই বালিতে চাপা পড়ে গেছে। সেই রেল স্টেশনটার অস্তিত্ব আপনারা এখানে যে এই যে ছবি দেখছেন যে রেল স্টেশন আছে এখানে, কিন্তু রেল স্টেশনের অস্তিত্ব আর নেই, সেটা বালিতে পুরোপুরি চাপা পড়ে গেছে। এখানে কোনো স্কুল বিল্ডিং ছিল, তার ধ্বংসাবশেষ এখানে দেখছেন। এই বিল্ডিংটার সামনে হসপিটাল বলে লেখা আছে। লেফট সাইড, রাইট সাইড, দুই সাইডেই আপনারা সমুদ্র দেখতে পাচ্ছেন। এখানে এখানে লেফট সাইডটা হচ্ছে বঙ্গোপসাগর, আর রাইট সাইডটাতে পাচ্ছেন ভারত মহাসাগর। এবং সামনে যেদিকে যাচ্ছি, যেদিকে রাম সেতুটা আছে, ওখানটাকে বলা হচ্ছে মান্নান উপসাগর। এই জায়গাটার সব থেকে ভালো ভিউ আপনারা দুভাবে পেতে পারেন। এক নম্বর, যদি আপনারা ড্রোন শট নেন, একটু ড্রোন উপরে উঠালে দেখতে পাবেন যে এই যে রোডটার উপরে আমরা হাঁটছি এটা কতটা সংকীর্ণ রোড। এবং এই যেটা দূরে দেখা যাচ্ছে এইটা হচ্ছে আপনার যেটাকে বলা হচ্ছে অ্যাডামস ব্রিজ বলে, বা আমাদের বানর সেনা যেটা যে ব্রিজটা তৈরি করেছিল রাম সেতু নামে পরিচিত, সেই ব্রিজটা এটা দেখা যাচ্ছে। এটা একদম এখান থেকে শ্রীলঙ্কা পর্যন্ত বিস্তৃত, এবং এটা নিয়ে সিনেমাও হয়েছে রাম সেতু নামে, যেটা অক্ষয় কুমার করেছিল। যে এর নিচে একটা হেডেন মাউন্টেন রেঞ্জ আছে, যে মাউন্টেন রেঞ্জের চূড়াটা সমুদ্রের ওই জাস্ট উপর তল পর্যন্ত, এখান দিয়ে কোনো জাহাজ সেই জন্য পাস করতে পারে না। মান্নান উপসাগরকে ঘিরে এখানে রয়েছে। আরেকভাবে ভালো ভিউ পেতে পারেন আপনারা, যদি আপনি আপনার মোবাইলে গুগল ম্যাপটাতে জাস্ট একদম তামিলনাড়ু, ভারতের যে নিচের লাস্ট প্রান্ত এবং শ্রীলঙ্কা যেখানে আছে তার মাঝামাঝি যে অংশটা আছে সেটা যদি একটু জুম করে দেখেন, তাহলে আপনারা এই পজিশনটা দেখতে পাবেন। এটা ভারতের একদম শেষ প্রান্ত, খুবই আকর্ষণীয় একটা জায়গা। বেশ রোমাঞ্চ অনুভূত হয় এখানে এই রাম সেতুতে এলে। এটা রাম সেতুর লাস্ট পয়েন্ট, যেখানে আমরা যেতে পারবো। এরপরে এই যে বাউন্ডারি দেওয়া আছে, বাউন্ডারির ওধারে যাওয়া নিষেধ। তো এখান থেকে যখন ভাটার সময়ে আমরা রাম সেতুর কিছুটা অংশ দেখতে পাই, এই যেমন এখন দেখা যাচ্ছে। তো এটা এখান থেকে শুরু করে একদম শ্রীলঙ্কা পর্যন্ত বিস্তৃত। এখান থেকে শ্রীলঙ্কার যেটা সব থেকে কাছের পয়েন্ট, সেই পয়েন্টটা 15 কিলোমিটার। এটি একটি দারুণ ফটোগ্রাফি ব্রিজ, কারণ এখানে আপনারা সূর্যোদয়ও দেখতে পাবেন, সূর্যাস্তও দেখতে পাবেন, মানে সারাদিনই আপনারা এখানে সূর্য দেখতে পাবেন। কারণ এর লেফট সাইড, রাইট সাইডে ভারতীয় ভূখণ্ড কোনো নেই, এর লেফট সাইডও এমটি এবং রাইট সাইডও এমটি। সেই জন্য আপনারা এখানে সুন্দর সূর্যোদয় দেখতে পাবেন, সুন্দর সূর্যাস্তও দেখতে পাবেন। আপনারা যখন খুশি আসতে পারেন। জনপ্রিয় ফটোগ্রাফি স্পট হিসাবে এটি পরিচিত। তবে একটা কথা আপনাদেরকে মাথায় অবশ্যই রাখতে হবে, যখন খুশি আসতে পারেন তো বললাম, কিন্তু আপনারা অক্টোবরের পর থেকে মার্চ পর্যন্ত আসতে পারেন, বা এখন মার্চ পর্যন্তই আসবেন, কারণ এপ্রিলেও এখন প্রচুর গরম। কারণ এখানে এটা হচ্ছে ডিসেম্বর মাস, আমি আজকে আছি এখানে, ধরুন আজকে 26শে ডিসেম্বর। তো আজকে এখানের লোকেদের ড্রেস দেখেই বুঝতে পারছেন যে কেমন ডিসেম্বর মাস এখানে হয়। যে এখানে যেটা ডিসেম্বর মাস, সেটা আমাদের এখানের ঠিক শরৎকালের মতো, মানে রুমে এসি চালিয়ে থাকতে হয়, ঠিক আছে, সব ছাতা দিয়ে বসে আছে, মানে বুঝতেই পাচ্ছেন যে এই তামিলনাড়ুর ডিসেম্বর মাস মানে গরমকাল, মানে একটু মনোরম গরমকাল, গরমকাল যেখানে গরমটা একটু কম, মানে বুঝতে পারছেন যে অন্য সময়ে এলে, শীতকাল বাদ দিয়ে অন্য সময়ে এলে এখানে কতটা গরম পড়বে। সুতরাং সেই হিসাবে আপনারা কিন্তু আসবেন। আসার জন্য রামেশ্বরম থেকে এটা প্রায় 18 কিলোমিটার। রামেশ্বরম থেকে শেয়ার বাস, শেয়ার ট্যাক্সি সব কিছুই পাবেন 18 কিলোমিটার। এবং আসার পথে অলরেডি দুটো স্পট আপনাদেরকে দেখিয়েছি, যদি না দেখে থাকেন আমার আই বটনে ভিডিও দেখে নেবেন। ভারতের শেষ ভূমি নামে পরিচিত এই যে স্থানটি, যেটি ধনুষ্কড়ি নামে পরিচিত, এর একটা পৌরাণিক গুরুত্বও আছে। রামায়ণ অনুযায়ী ধনুষ্কড়ি হচ্ছে সেই স্থান যেখানে ভগবানের রামের ধনু অর্থাৎ বাঁশটি ভেঙে যায়, তাই এর নাম হয় ধনুষ্কড়ি বা ধনুর শেষ বিন্দু। তো আর এখানেই সেই আদমস ব্রিজ বা রাম সেতু
যেটা বানর সেনা রামের সাহায্যার্থে তৈরি করেছিলেন লঙ্কা যাওয়ার জন্য। তার বানর সেনাকে লঙ্কা নিয়ে যাওয়ার জন্য বানর সেনা পাথর ফেলে ফেলে যে রাম সেতুটা তৈরি করেছিল সেটা এখান থেকেই, এবং এখান থেকেই শ্রীলঙ্কার সব থেকে কাছে। সেই জন্য এই স্থানটার ঐতিহাসিক গুরুত্ব এবং ধার্মিক গুরুত্ব, পৌরাণিক গুরুত্ব সমস্ত কিছুই কিন্তু দারুণ। এবং এখানে আসলে আপনি একটা বেশ সুন্দর ওয়েদার এবং সুন্দর এনভায়রনমেন্ট দেখতে পাবেন, অসংখ্য পাখির সমাগম দেখতে পাবেন। এখানের সমুদ্রের জলের কালার আপনি অন্য কোনো জায়গার জলের কালারের সঙ্গে ম্যাচ করাতে পারবেন না। সমুদ্রের ঢেউগুলোকে ঠিক মনে হবে যেন সমুদ্রের উপরে কোনো বকের সারি বসে আছে। তো আজকেই আমাদের এই যে কেরালা ট্যুর তার সবথেকে যতগুলো ভালো স্পট সেগুলো আজকেই শেষ। আজকে এখান থেকে আমরা পম্বন যাব। পম্বন থেকে আমরা মণ্ডপম থেকে ট্রেন ধরবো চেন্নাইয়ের জন্য। চেন্নাইতে আমাদের 1 নাইট স্টে হবে, তারপরের দিন আমাদের সকালবেলা করমণ্ডল আছে। তো আপনারা যারা আমার পুরো ভিডিওগুলো দেখলেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং যারা দেখেননি শুধুমাত্র এই ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই আমার আই বাটনে যে প্লেলিস্ট আছে কেরালা ট্যুর, কেরালা ভ্রমণে কি কি হয়, কোথায় দেখা যায়, কি কি দেখানো হয় সেগুলোর জন্য অভিজ্ঞতা করার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন। ধন্যবাদ আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা এখানে ডিসেম্বর মাসের ফিলটা নিতে পাচ্ছেন। ডিসেম্বর মাসে এখানে আসা মানে রামেশ্বরম বা তামিলনাড়ু যে কোনো জায়গায় ডিসেম্বর মাস মানে কিন্তু প্রচুর ক্রাউডেড হয়। আপনারা গাড়ির লাইনে দেখতে পাচ্ছেন। আমরা প্রায় 1.5 কিলোমিটার হেঁটে এসেছি। 1.5 কিলোমিটার দূরে আমাদেরকে গাড়ি রাখতে হয়েছে এবং অসম্ভব ভিড়, এবং গাড়ি খুঁজে পাওয়া খুব চাপ, মানে কোথায় গাড়ি রেখেছেন, কারণ পুরো সাইডে কোনো বিল্ডিং নেই যে ল্যান্ডমার্ক দেবেন যে এখানে আমি গাড়ি রেখেছি। পুরো দু সাইডেই একই রকম এবং লম্বা গাড়ির লাইন দু সাইডে রয়ে গেছে। সুতরাং সেখানে প্রায় 1.5 কিলোমিটার দূরে গাড়ি রেখে আমাদেরকে হেঁটে যেতে হয়েছে। আবার গাড়ি রাখারও সমস্যা, যে গাড়ি কোনো সময় যে গাড়িটা বেরাবে আপনাদেরকে টার্গেট রাখতে হবে, সেই গাড়ির জায়গাতেই গাড়ি ঢোকাতে হবে। রাস্তায় আস্তে আস্তে দেখতে পাবেন।